ক্ষেত্রে চাকরিহারাদের পক্ষ থেকে আমরা একাধিক মন্তব্য শুনতে পাচ্ছি। তারা কোনো ক্ষেত্রে বলছেন যে বিচার ব্যবস্থা পার্টি অফিসে পরিণত হয়েছে কিংবা বিচারপতি দালাল, কিন্তু এক্ষেত্রে একেবারে মেহবুব মন্ডল তিনি আবারও বললেন যে সেগ্রিগেশন লিস্ট, যেটা নিয়ে আপনারা বারংবার বলেছেন যে সেগ্রিগেশন লিস্ট রাজ্য দেয়নি, এসএসসি দেয়নি, সেই সেগ্রিগেশন লিস্ট নাকি কোর্ট চাইনি কোনোদিনও। কি বলবেন? দেখুন, আমি কারোর নাম করে কিছু কথা বলবো না। সবাই বুঝতে পারছে কি বলতে চাইছি না বলতে চাইছি। আমি কারোর পক্ষেও বলবো না, কারোর নাম করে কারোর বিপক্ষেও আমি বলবো না। কিন্তু এইটুকু বলতে পারি, কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তার জীবনে কিছু হয় না। আর কিছু দালাল রয়েছে যারা সবসময়তেই রাজ্য সরকারের হয়ে কথা বলছে, এটুকু বলতে পারি। আপনারা যদি দেখেন হাইকোর্টের অর্ডারের 242 নম্বর প্যারাগ্রাফ এবং হাইকোর্টের অর্ডারের 265 নম্বর প্যারাগ্রাফ, সেখানে স্পষ্টতই স্কুল সার্ভিস কমিশনের তাদের সাবমিশন রয়েছে। স্কুল সার্ভিস কমিশন বলছে যে আরো ইলিগ্যালিটি হয়ে যেতে পারে, এটা একদম রেকর্ড আছে। এটা হাইকোর্ট বারংবার হিয়ারিং এর সময় বলেছিল যে তোমরা বলো যে এখানে কতজন জেনুইন আছে, কতজন ফেক আছে, কতজন আনটেন্টেড আছে। সেখানে স্কুল সার্ভিস কমিশনের স্পষ্টত স্ট্যান্ড ছিল যে আরো ইলিগ্যালিটি আসতে পারে। এখন যে পরীক্ষাটা হচ্ছে নতুন করে সুপ্রিম কোর্টের রায়ে, তাতে আমাদের কাছে খবর এবং ডকুমেন্ট দুটোই আসছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসছে এবং টেন্টেডদের মধ্যে কত কম সংখ্যায় এই পরীক্ষা থেকে বাদ দেওয়া যায়। ধরুন টেন্টেডের সংখ্যা আছে তর্কের খাতিরে আমাদের হিসাবে 10,750, সিবিআই এর হিসাবে 8,500 থেকে 9,000, আর স্কুল সার্ভিস কমিশনের হিসাবে 5,500 মতো টেন্টেড রয়েছে। এই সংখ্যাটাকে কমিয়ে কত কমে করানো যায়, এই প্রচেষ্টায় রাজ্য সরকার নেমেছে এবং টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসছে। কারুর ওপর দোষ দিলে এটা মূর্খের মতন কথাবার্তা বলা হবে যারা বলছেন। এবং তার মধ্যে আমি আবারও বলছি, খুব স্পষ্টতই বলছি, কারণ নাম করে আমি বলবো না। যেহেতু সবাই ছাত্রছাত্রী, সবাই শিক্ষক শিক্ষিকা এবং জেনুইন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাই জন্য আমি নাম কারো বলবো না। কিন্তু এটা আমি বলতে পারি যে কিছু সংখ্যায় মানুষ রয়েছেন যারা রাজ্য সরকারের হয়ে কথা বলছেন। এটা খুবই দুঃখের এবং খুবই অন্যায়। যেটা সত্যি কথা, একটা মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট 5 রাউন্ড অফ লিটিগেশন আমরা জিতেছি। সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশন এখানে কোর্ট ইন্টারভিউ করেছে যে না, এখানে ক্যান্সেলেশন হবে। 8 রাউন্ড অফ লিটিগেশন যখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে দিল, এগুলো সব অবজারভেশনের মধ্যে ছিল কোর্টে। এটা কিন্তু একবার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিল কি একবার হাইকোর্ট অর্ডার দিয়ে দিল এরকম না। এই মামলাটা নিয়ে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বারংবার টেস্টেড হয়েছে এবং সুপ্রিম কোর্টে এটা কিন্তু একবার না, এর আগেও সুপ্রিম কোর্টে বহুবার টেস্টেড হয়েছে, বহুবার সেগ্রিগেটেড লিস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে। যদি আজকে যে অথরিটি, যে এক্সামিনিং বডি, তার যদি সদিচ্ছা না থাকে, সে যদি মনে করে যে আমি কিছু তথ্য দেবো না, তথ্যটা যদি জেনুইন তথ্য হয় তাহলে সুপ্রিম কোর্ট বা কোর্ট অর্ডার দিয়ে চেয়ে নিতে পারবে। কিন্তু তথ্যটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আইডেন্টিফাই করবে তাকে। আচ্ছা, সিবিআই ইনভেস্টিগেশন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডাইরেকশন দিয়ে মেরিট লিস্টটা কোর্টে চেয়ে পাঠাতে পারে। কিন্তু একটা লিস্টের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা যদি প্রকাশ্যে না আসে, যারা বলছেন, আমি আবারও বলছি, কারো নাম বলছি না, যারা বলছেন তারা এখনো অব্দি এই দাবিটা করছেন না যে লিস্টটা প্রকাশ্যে আসুক। আমি বুঝতে পারছি না তাদের এত ভয় কেন লিস্টটা প্রকাশ্যে আসলে। আমি এরকম প্রচুর শিক্ষক শিক্ষিকা জেনুইন তাদের জানি, তাদের লিস্ট প্রকাশ্যে আসলে কোনো সমস্যা নেই। দাবি করা উচিত তো যে লিস্টটা প্রকাশ্যে আসুক। লিস্ট প্রকাশ্যে যদি না আসে, এই যে নতুন পরীক্ষাটা হচ্ছে, কারা বসছে না, এটা রাজ্য সরকারের প্রপার্টি নাকি যে রাজ্য সরকার এটাকে ঠিক করবে আমরা লিস্ট প্রকাশ্যে দেবো কি দেবো না? পরীক্ষাটা হচ্ছে, এটা পাবলিক এক্সামিনেশন,
যিনি পরীক্ষা দিচ্ছেন এটা তার জন্য যেমন এক্সামিনেশন, যিনি পরীক্ষা দিচ্ছেন না তারও অধিকার আছে দেখা যে কিরম পরীক্ষাটা হচ্ছে, কারণ এরা ভবিষ্যতে শিক্ষক, ছাত্রছাত্রীদের পড়াবে, ভবিষ্যৎ গড়বে, একটা সমাজ গড়বে। তা সেই লিস্টটা প্রকাশ্যে দিতে রাজ্য সরকারের অসুবিধাটা কোথায়? সুপ্রিম কোর্টের কথায় রাজ্য সরকার কোনো সময়তে বলছে যে লিস্ট প্রকাশ করার কথা সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে কি না বলে আপনি প্রকাশ করে দিন না। লিস্ট প্রকাশ করলে কি কেউ অবজেকশন করবে? লিস্ট অন্তত আমাদের সাইড থেকে তো অবজেকশন হবে না। অবজেকশন করা আরেকটা হতে পারে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা অবজেকশন করতে পারে। তাহলে চোরের মন বোচকার দিকে প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু এসএসসি তো নাকি আজকে যদি আমি আমার মাধ্যমিকের শুনুন, আজকে যদি আমার মাধ্যমিকের রেজাল্টটা জেনুইন হয় তাহলে আমার লোককে দেখাতে কোনো অসুবিধা নেই। আজকে যদি আমার ওয়েমারে 150-এর মধ্যে যদি আমি 140 পেয়ে থাকি তাহলে আমার লোককে দেখাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই সংখ্যক লোকেরাই বলবে যে এটাকে প্রকাশ্যে আনা হোক না, হবে না, যাদের কিনা নম্বরে গরমিল আছে, যে অন্যের ঘাড়ে দায়িত্ব ঠেলে দেবে, যে কোর্টের ঘাড়ে, আইনজীবীদের ঘাড়ে যারা দায়িত্ব ঠেলে দেবে, সবার আগে বুঝতে হবে তার নিজের গরমিল আছে। তা না হলে তো তিনি নিজে দাবি তুলতেন। যারা 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 কথা বলছেন বা যারা যারা বলছেন তারা তো নিজেরা দাবি তুলতেন। আজকে যদি আমার সার্টিফিকেট নিয়ে কথা বলা হয় তাহলে আমি তো বলবো আমার সার্টিফিকেট আছে, দেখে নাও, জেনুইন আছে, এই নাম্বার, এই সাল, এই ইউনিভার্সিটি। আমি যদি স্কুল সার্ভিস কমিশন থেকে পাস করে থাকি তাহলে আমি সবার আগে দাবি তো কেন রাইট টু ইনফরমেশন কেন করা হয়েছে? সত্যিকারের তথ্য যেটা ঘটনা সেটাকে যাতে প্রকাশ্যে নিয়ে আসা যায় বা মানুষের কাছে, সিটিজেনদের কাছে অ্যাক্সেস হয় ইনফরমেশনটা, সরকারি ইনফরমেশনটা। তাহলে সেই দাবিটা কেন উঠছে না? সেই দাবিটা আজও কেন উঠছে না? তার কারণ হলো এই 26,000 যারা চাকরি চলে গেছে। আমি কারোর নাম আবারও বলছি, বলবো না। অনেকে দাবি তুলতে পারেন, না তুলতে পারেন, সেটা যার ব্যক্তিগত বিষয়। কার নামে বলছেন আমি কারোর নাম করে কোনোদিন বলি না, কারণ সবাই শিক্ষক, চাকরি হারিয়েছেন, অনেক মানুষ দুঃখে আছে, যন্ত্রণায় আছে, কষ্টে আছে। কিন্তু এইটা যে শুনুন আন্দাজে ঢিল মারলাম বললে তো চলবে না। আপনাকে সঠিক জিনিসটাকে চিন্তা করে বলতে হবে যে কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা দরকার নেই। কাজওয়ারি করে তো আর আদালত চলে না। যারা যারা শিক্ষক আছেন বা যারা যারা বলছেন অনেক কথা, তা আদালতটা তো আর মানে নিজের লিমসে চলবে না। আদালতটা আইনের ভাষায় এভিডেন্সের উপরে বেস করে চলবে। এই দাবিটা উঠছে না কি কারণে? আমি তো এটাই বুঝতে পারছি না। যারা বলছেন তারা এই দাবিটা বলছেন না কেন? তা আজকে যদি আইনজীবীদেরই এত ক্ষমতা থেকে থাকে যে আইনজীবীরাই সব করে দিচ্ছে, তাহলে সরকার বসে আছে কিসের জন্য? শুনুন, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা এটা, অনেকের একটা বড় অংশ এটা বোঝে। আজকে আমি আইনজীবী আছি, কালকে আমি আইনজীবী থাকবো না। আজকে একজন বিচারপতি আছে, কালকে আরেকজন বিচারপতি, সেই বিচারপতি থাকবেন না, অন্য বিচারপতি আসবে। কিন্তু যিনি চাকরি পেয়েছেন তার চাকরিটা থেকে যেতে হবে যদি আইন ঠিক থাকে, যদি এভিডেন্স ঠিক থাকে, যদি সঠিকভাবে চাকরিটা হয়ে থাকে। সবার তো হচ্ছে না। সারা পশ্চিমবাংলায় সরকারি কর্মরত এমপ্লয়িজ ডিএ মামলাকে কেন্দ্র করে প্রায় ধরে রাখুন 5-6 লাখের ওপরে আছে। পুলিশ বলুন, টিচার বলুন, বিভিন্ন ডিপার্টমেন্টে, সবার তো হচ্ছে না। আর সেই সব চাকরিগুলো যেগুলো 2011 সালের পরে হয়েছে সেগুলোকে নিয়েই শুধু প্রশ্ন হচ্ছে কি কারণে। এটা তো দেখতে হবে 2011 সালের আগে যারা চাকরি পেয়েছে নিয়ে তো তাদের ডিগ্রি, তাদের কেরিয়ার, তাদের সিলেকশন নিয়ে তো প্রশ্ন হচ্ছে না। 77 সালের আগেও তো অনেকের চাকরি হয়েছিল। তাদের মধ্যে ধরুন অনেক মানুষ আছেন যারা এখন পেনশন পান, তাদের চাকরি নিয়েও তো কোনোদিন কিছু হচ্ছে না, কেউ তো প্রশ্ন তুলছেন না। আদালত কি বলেছে আমি সেই পর্যায়ে যাচ্ছি না, আমি সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন করছি বা প্রশ্ন তুলছি, তাদের নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না। প্রশ্ন তুললে যিনি চাকরি পেয়ে গেছেন তাকে প্রশ্ন তুললেই এটা অন্যায় হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, মামলা কারা করছে? মামলা বারবার এই মামলাটাকে রাজনৈতিক দিকে ঠেলে দেওয়া হচ্ছে, রাজনৈতিক ষড়যন্ত্র বলে মামলাটার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আরে মামলা তো রাজনীতি, যারা করছেন তারা তো রাজনৈতিক লোক নয় যারা মামলা করেছেন। আমি আইনজীবীদের কথা বলছি না, আমি মামলাকারীর কথা বলছি। তারা তো এটা বলছেন না যে যিনি মামলা করেছেন তার এই পরীক্ষায় অ্যাডমিট কার্ড নেই, এটা তো তিনি বলতে পারছেন না। তিনি সিলেকশন প্রসেসে বসেননি। যারা যারা কথা বলছেন এটা বলুন না যে এই লোকগুলো সিলেকশন প্রসেসে বসেনি, এ মামলা করছে না। মামলা তারাই করছে যারা সিলেকশন প্রসেসে বসেছে।
আজকে এই যে ধরুন এখন স্কুল সার্ভিস কমিশনে 9-10-এ প্রায় 3.5 লাখের কাছাকাছি স্টুডেন্টসরা পরীক্ষা দেবে, আবার 11-12-এ প্রায় 2.5 লাখের কাছাকাছি, 2.5-3 লাখের কাছাকাছি দেবে। গ্রুপ সি গ্রুপ ডি হলে সংখ্যাটা 20 লাখের কাছাকাছি চলে যায়। তো মামলাটা যখন যে ক্যান্ডিডেট চাকরি পাবে না, কম্পিটিশনটা তাদের মধ্যে নেই, হচ্ছে ক্যান্ডিডেটদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, যে চাকরি পাবে না সে যদি ভাবে, সে যদি বোঝে যে আমি ডিপ্রাইভ হয়েছি, অবশ্যই সে ভাববে আমি ডিপ্রাইভ হয়েছি, তবেই সে মামলা করতে আসবে এবং ভাবছেও। তার কারণটা হলো এই যে আমরা সবটা গোপন করে রাখবো, প্রকাশ্যে লিস্ট বের করতে দেবো না। স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের মনের মধ্যে একটা কিঞ্চিত ইয়ে থাকবে, যখন সে চাকরিটা পাবে না বা যখন সে সিলেকশন প্রসেস থেকে ছিটকে গেল, তখন হাজারো হাজারো লোক তখন কোর্টের দিকে কোর্টমুখী হবে। আজকে পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন এরকম ভাবে 26,000 চাকরি চলে গেছে কোনোদিন হয়নি। হয়েছে, দীর্ঘ মামলা হয়েছে, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি বিভিন্ন বিচারপতি, দুজন বিচারপতি না, বিভিন্ন বিচারপতির ঘরে শুনানি হয়েছে। এবং আপনারা যদি বিভিন্ন বিচারপতির সাথে স্টে হয়তো সুপ্রিম কোর্ট দিতে পারে, যেহেতু এত লোকের চাকরি যাচ্ছে, কিন্তু পুরো অর্ডারটা কেউ যদি পড়ে, সেখানে ছত্রে ছত্রে কিন্তু প্রত্যেকটা অর্ডারের মধ্যে বলেছে এখানে দুর্নীতি হয়েছে হয়েছে হয়েছে। কেন স্টে অর্ডার দেওয়া হচ্ছে? যে এই কারণে এতগুলো লোকের চাকরি চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট দেখতে চাইছে যদি কোনো রকম সুযোগ থাকে এটাকে সেগ্রিগেশন করার। সেটা কিন্তু এই লাস্ট অর্ডারে না, সেটা বিগত 3-4 বছর ধরে সুপ্রিম কোর্ট চেষ্টা করেছে, 3-4 বছর ধরে হাইকোর্ট চেষ্টা করেছে। এসএসসি কে প্রচুরবার রিকোয়েস্ট পর্যন্ত করা হয়েছে, বর্তমান যিনি চেয়ারম্যান তিনি কোর্টে আসতেন রেগুলার। আর কিছু ক্যান্ডিডেট এসএসসি চেয়ারম্যানের কাছে গিয়ে মিডিয়া করে বলে দেবে যে চেয়ারম্যান সেগ্রিগেটেড করে 5,000 টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছে, তিনি এটা বলতে পারবেন না বা তারা এটা বলতে পারবে না যে জেনুইনদের লিস্টটা সুপ্রিম কোর্টে দিয়েছে না দেয়নি, না জেনুইনদের লিস্টটা কেন আজ অব্দি প্রকাশ্যে আসলো না। এই কথাটা কিন্তু তুলতে পারছেন না। যারা বলছেন তারা সবাই না, আমি সবার কথা বলছি না, আবারও বলছি আমি নাম বলে বলবো না, তার নাম আপনারা বলবেন, কে কি বলেছে না বলেছে সেটা নিয়ে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জেনুইনদের লিস্টটা কেন আসবে না প্রকাশ্যে? জেনুইন কি আমি আমার গলায় ঝুলিয়ে দাঁড়াবো জেনুইন, তাতে আমি জেনুইনিটি আমার প্রমাণ হয়ে যাবে? দেশে আদালতের বিচার প্রক্রিয়ার তো কিছু সিস্টেম থাকবে, এবং অনেক জেনুইন ক্যান্ডিডেট আমি আপনাকে বলছি তারা কিন্তু আদালতের যে রায়টাকে মানছে, তাদের কষ্ট হচ্ছে, এটাও ঠিক। কিন্তু তারা নিজেরা বলছে, অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে, তারা নিজেরা বলছে যে এটা কিন্তু খুব অন্যায় করেছে রাজ্য সরকার যে এটাকে দেয়নি বলে। আর কিছু লোক আছে এরা সবসময় এই তৃণমূলের দালালি করে যারা বলছেন তারা তো নিজেদেরটাও প্রকাশ করার কথা বলতে পারে। এত কথা বলছেন, এসএসসি অভিযান করছেন, অমুক করছেন, তুসুক করছেন, অনেক কিছু করছেন। আমি ছাত্রছাত্রীদের বা যারা টিচার তাদের উদ্দেশ্যে কোনো কথাই বলতে চাইছি, কিন্তু এটা কেউ বলছে না যে জেনুইনদের লিস্টটাকে প্রকাশ্যে নিয়ে আসা। এটা বলার সাহস বোধহয় অনেকেরই হবে না। লিস্টটা প্রকাশ্যে আনার কথা বলতে যখনই আসবে তখনই বলবে যে আমাদের চাকরিটা চলে গেল কেন। লিস্টটা প্রকাশ্যে আনার কথা যখন হবে তখন দেখবেন ওই 26,000-এর মধ্যে 10,000 কেটে পড়েছে। এখন সেই 10,000-এর মধ্যে কারা করবে সেটা একটা খুব বড় বিষয় আছে। আর যার একদম ক্লিন শিট সে তো বলবেই যে আমারটাই প্রকাশ করে দাও, তালুকটা প্রকাশ করো না, আমারটা প্রকাশ করে দাও। তো কাজীর বিচার বলে একটা জিনিস আছে ভারতবর্ষে, সারা পৃথিবীতে আছে। দুজন মা কাজীর কাছে গিয়েছিলেন তাদের বাচ্চাটাকে নিয়ে, যে কার বাচ্চা সেটা কাজী বিচার করবে। কাজী বিচার করতে পারছেন না যে বাচ্চাটা কার, কোন মায়ের বাচ্চা সেটা বিচার করতে পারছেন না। লাস্টে কাজী বললেন এই বাচ্চাটাকে দুভাগ করে কেটে দেবো, একটা পার্ট একটা মাকে দেবো, বাচ্চাটার আরেকটা পার্ট আরেকটা মাকে দেবো। যে জেনুইন মা সে বলছে বাচ্চা আমার লাগবে না, বাচ্চা ওকে দিয়ে দাও, ও জেনুইন মা। সেই থেকে বোঝা গেল কে মা জেনুইন, কার বাচ্চা। এখানেও ওই একই এই বিচারের বাণী নীরবে নিভৃতে কাছে অনেকে বলছেন, তো এটা কিন্তু আজকের দিনে ঘটেনি। বিচার ব্যবস্থা কিন্তু যুগ যুগ ধরে চলে আসে। যিনি জেনুইন ক্যান্ডিডেট হবেন তিনি বলবেন যে আমারটা প্রকাশ করে দাও, কারুর প্রকাশ করতে হবে না, শুধু আমারটাই প্রকাশ করো। যিনি জেনুইন হবে তিনি এই কথা বলবেন।
আচ্ছা জেনুইনের মধ্যে যদি জল থাকে তাহলে একে দোষ তাকে দোষ ওকে দোষ, ওই নাচতে না জানলে উঠোন দেখার মতন কথাবার্তা বলবেন। হুঁশিয়ারি দিচ্ছে দাদা, একেবারে কি বলবেন? দেখুন আমি আবারও বলছি, কে কি বলছে না বলছে তার বিষয়ে আমি ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলবো না। আমি তার সাথেই বসতে পারি যিনি আইন বোঝেন, যিনি আইন জানেন, যিনি একজন আইনজীবী। রাস্তাঘাটে কে কি বলবে কে কি বলবে না, কে তৃণমূলের দালালি করবে কে তৃণমূলের দালালি করবে না, তার সাথে আমি বসতে যাবো না। আমার পেশা আইন, আইন জগতের একটা সমস্যা আছে। কি বড় সমস্যা জানেন তো? খুব বড় একটা সমস্যা আছে। আমি যেটা বুঝেছি দীর্ঘ 15-16 বছর ওকালতি করে কলকাতা হাইকোর্টে, সমস্যাটা এইটা যে আইন যখন কেউ করে নেয় সে নিজেকে সিনিয়র আইনজীবী ভাবতে শুরু করে। আমরা যারা ওকালতি করি বা আমরা যারা বিভিন্ন কোর্টে কোর্টে বিভিন্ন সময় ওকালতি করি, আমরা নিজেদেরকে আইনের ছাত্র মনে করি। সমস্যাটা এই জায়গায়, কারণ আইন সাবজেক্টটা এত বড় সাবজেক্ট না, যে সাবজেক্টটা সারা জীবন লেগে যায় পড়ে বুঝতে। এই জন্য আমরা নিজেদেরকে আইনের ছাত্র মনে করি। আর কিছু মানুষ থাকে তারা নিজেদেরকে দুটো লাইন পড়ে নিলে নিজেকে সিনিয়র আইনজীবী মনে করে। আমি তাদের নাম বলবো না বা কারো দিয়ে করবো না, কিন্তু এটুকু বলতে পারি আমি নিজেও একজন আইনের ছাত্র। আরো 10 বছর পরেও আমি আইনের ছাত্র থাকবো, আরো 30 বছর পরেও আমি আইনের ছাত্রই থাকবো। আচ্ছা কারণ আইন জগতে শেখার কোনো শেষ নেই। এই জগৎটা এত বড় জগৎ, আইন জগৎটাতে শেখার কোনো শেষ নেই। এই জগৎটা এত বড় জগৎ, জুডিশিয়াল সাবজেক্টটাই এত বড় সাবজেক্ট, শেখার কোনো শেষ নেই। সুপ্রিম কোর্ট নাকি নিজের অর্ডার কপিতে দ্বিচারিতা করছে। দেখুন এই ধরনের কথাবার্তাগুলো বলে কেউ যদি তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বলতে পারেন, অথবা তৃণমূল দলকে স্যাটিসফাই করার জন্য বলতে পারেন। তারা বলছেন তারা নিজেদের মনকে স্যাটিসফাই করার জন্য বলতে পারেন, অথবা তৃণমূল দলকে স্যাটিসফাই করার জন্য বলতে পারেন। রিভিউ করেছিলেন তো কি পরিণাম, কি পরিণাম হলো? রিভিউতে তো গিয়ে আমরা বিরোধিতা করতে গেছি এটা তো কেউ বলতে পারবেন না। যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি আজকে নেই, সেই জায়গায় অন্য একজন বিচারপতি নতুন এসেছে। কি পরিণাম হলো? মানে একটার পর একটা বিচারপতি ঘরে বিচার হচ্ছে, দেখা হচ্ছে, ডিসমিস হচ্ছে, সবটাই জুডিশিয়াল ব্যবস্থার দোষ হয়ে গেল। এটা মানে হাস্যকর ব্যাপার হলো না? এই বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে আমি আপনাকে বলে দিই 10,000 উপরে মানুষ চাকরি পেয়েছে। কি প্রাইমারি কি এসেছে, এরকম প্রচুর মানুষ আছে। আপনারা তো মিডিয়ায় সেগুলো দেখান না বা তাদের কথাগুলো তুলে ধরেন না। এই বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে, এই বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে যারা যারা স্কুল সার্ভিস কমিশনে অনেক মানুষ আছেন তারা তখন পরীক্ষা দিতে পারেনি, তারা আজকে পরীক্ষা দিচ্ছে। হয়েছে এই বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে 3 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে যারা চাকরি পায়নি তারা আজকে পরীক্ষায় বসছে, মুখ বাজছে, তারা চাকরি পাবে। তাদের কথাটাও তো তুলে ধরা দরকার। শুধুমাত্র যারা তৃণমূলের দালালি করে যাবে তারাই শুধু বাজারে বলে যাবে, এটা কি ধরনের কথা? এটা তো পুরো রাজনৈতিক কথাবার্তা হয়ে যায়। মামলা কি রাজনীতিবিদরা মামলা করেছে না? মামলা কি কোনো পলিটিক্যাল পার্টি মামলা করেছে? মামলার যারা ক্যান্ডিডেট, ডিপ্রাইভ ক্যান্ডিডেট, তারা মামলা করেছে, আবারও মামলা হবে। আমি কি একা আইনজীবী আছি? প্রচুর আইনজীবী মামলা। আপনারা যদি সুপ্রিম কোর্টের শুনানি দেখে থাকেন, প্রচুর আইনজীবী মামলা, বিভিন্ন আইনজীবী বিভিন্ন রকম স্ট্যান্ড, এরকমও স্ট্যান্ড নিয়েছেন অনেক আইনজীবী যে সিনটেক্স ক্যান্ডিডেটদের হাতিয়ে সেই জায়গায় ওয়েটিং লিস্টে যারা আছে বা পরবর্তীকালে যারা আছে তাদেরকে দিতে হবে, সেই স্ট্যান্ডও এসেছে। বা ওয়েটিং লিস্টে নাম নেই, এরকম অনেক ক্যান্ডিডেট মামলা করেছে। এই অপশনটা আমাদেরও ছিল, ওয়েটিং লিস্টে নাম নেই কিন্তু পরীক্ষায় বসেছে, যদি সিনটেক্সদের হাতিয়ে তাদের চাকরি হয় সেটাও ঠিক, অপশনাল, যদি সুপ্রিম কোর্ট যদি মনে করতো যে এটা দিয়ে করবে। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে স্যাগ্রিগেশনটা করবে কি করে? এটা তো মোডালিটি হবে নাকি ভাষায় ভাষায় নিজের মতন আমি বলে দেবো যে আমরা জেনুইন ক্যান্ডিডেট। আদালতে তো কিছু কিছু এভিডেন্স, কিছু বেসিস থাকবে, কিছু প্রসিডিওরাল বেসিস, কিছু এভিডেন্সের বেসিস থাকবে যার ভিত্তিতে এই কথাগুলো হবে।
দেখুন আমি আপনাকে বলি, সেগ্রিগেশন এটা করার অথরিটিটাকে সেইটা বলতে হবে। সুপ্রিম কোর্টের যেটা মেন অর্ডার তার কনটেক্সটে আনটেন্টেড করতে হবে। তারা এই যে বললাম আইন জগতে এই একটা সমস্যা, সবাই নিজে পড়ে নিজেই বড় ইয়ে হয়ে যাচ্ছে। ওই কনটেক্সট ওখানে বলেছে ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এটা অর্ডার। এবং তাদেরকে কেউ যদি ভাবতে থাকে যে সে আনটেন্টেড হয়ে গেল, কি করে সেটাকে সম্ভব বলুন তো? এখন যদি লোকজন এরকম বলতে থাকে, বললাম না সবাই এই কথা বলবে না, কিছু দালাল আছে যারা এই কথাগুলো বলবে। আবারও বলছি, আমি কারোর নাম বলবো না।